আমরা গতদিন প্রাথমিক কম্পিউটারের আলোচনা করেছিলাম যে আসলে আমরা ডিজিটাল মার্কেটিং বা একেবারে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বিষয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছিলাম। এখন আমরা ফ্রিল্যান্সিং দিয়ে আমরা কি কি করতে পারি, কি কি কাজ করতে পারি। আহ, আগেই বলেছিলাম যে কম্পিউটার রিলেটেড যে কোনো কাজ আমরা এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কাজ হিসাবে আমরা সেটা করতে পারি। তাহলে আহ, আমরা এই একেবারেই ডিজিটাল মার্কেটিং এর কথায় আসি। তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে প্রথম একেবারেই খুব সহজ কাজ হচ্ছে যে ফেসবুক মার্কেটিং। যে আম, এখন সোশ্যাল মিডিয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ফেসবুকটা সবচেয়ে পপুলার। সেই ফেসবুক মার্কেটিং, যেটা অর্গানিক মার্কেটিং, সেই অর্গানিক মার্কেটিংটা খুব সহজ ব্যাপার। তাহলে আমরা ফেসবুক মার্কেটিংটাকে আহ, প্রথম কাজ হিসেবে নিতে পারি। তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর মধ্যে একটা হলো ফ্রি মার্কেটিং, যেটা অর্গানিক মার্কেটিং বলছি। সেটা এই অর্গানিক মার্কেটিং করতে গেলে আমাদেরকে ফেসবুককে কোনো পে করতে হয় না। ফেসবুকের যে রুলস, যে পোস্ট, শেয়ার, কমেন্ট, এইগুলি দিয়েই আমরা এই কাজটা করতে পারি। কিন্তু ইদানিং কালে ফেসবুক এই কাজটা তেমন ভাবে করতে দিচ্ছে না। কারণ হচ্ছে যে এটা যদি আমি ফ্রি মার্কেটিংই করি তাহলে তাদের পেইড যেই মার্কেটিং, যে তাদের টাকা দিয়ে যেই ডলার দিয়ে যেই মার্কেটিংটা করা হয় সেটা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আহ, একেবারেই একদম নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এই মার্কেটিং কাজ সেটা করা যায় না। তাহলে আমাদের একটা হলো যে ফ্রি মার্কেটিং, আরেকটা হলো আহ, যে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং এর মধ্যে হচ্ছে যে এটাকে বলছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তাহলে এই যদি আমি ফ্রি মার্কেটিং করতে যাই তাহলে আমাকে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। সেখানে ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে সেই ফেসবুক পেজের মধ্যে আমাদের প্রোডাক্ট পোস্ট করতে হবে। বা বায়ার যেই পোস্ট প্রোডাক্ট দিবে বা সার্ভিসটা দিবে সেটা যদি আমার প্রমোট করতে হয় তাহলে বায়ারের পেজটাকে আমাদের অ্যাক্সেস নিতে হবে, এবং সেই পেজের মধ্যে যে প্রোডাক্টগুলি আছে সেগুলি আমরা আহ, বিভিন্ন আহ, বলছি যে সেই প্রোডাক্ট রিলেটেড গ্রুপ বা সেই প্রোডাক্ট রিলেটেড মানে বাই সেল গ্রুপ বলে এগুলিকে, সেই গ্রুপগুলিতে আমি পোস্ট করলাম। তাতে সেই গ্রুপের মধ্যে যত মেম্বার থাকবে সেই মেম্বাররা এটা দেখলো, এবং সেখান থেকে আহ, তারা প্রোডাক্টটা যদি পছন্দ হয় তাহলে সেল করতেও পারে। কিন্তু সেটা আমি বায়ারের কাজ করার অবস্থায় আমি এটা প্রমাণ করতে পারবো না যে আমার এই মার্কেটিং এর মার্কেটিং দিয়ে বায়ারের কোনো উপকার হয়েছে। আহ, কিন্তু আমি বলতে পারবো যে আমি যেই গ্রুপটাতে আমি শেয়ার করলাম সেই গ্রুপটাতে ধরলাম যে 10,000 মেম্বার আছে, তাহলে 10,000 মেম্বার এটা দেখলো। আমি সেটা রিচ করালাম, যে 10,000 মেম্বারের মধ্যে রিচ করালাম। তাহলে এইখানে দেখা যায় যে আম, আমরা যদি মার্কেট প্লেসে কাজ করি তাহলে মার্কেট প্লেসের মধ্যে এরকমই 1 মিলিয়ন প্রমোশনের জন্য আমি $10 নিব। 2 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তাহলে এই 10 লক্ষ মেম্বারের মধ্যে যদি আমাকে সেটাকে পোস্ট করতে হয় তাহলে আমাকে যদি একটা
গ্রুপের মধ্যে 50,000 মেম্বারও থাকে, তাহলে আমাকে 20টা পোস্ট করতে হবে, মানে 1 মিলিয়নের জন্য, 10 লক্ষ। তাহলে এরকম 20টা পোস্ট করলে তখন হবে। কিন্তু ফেসবুক সেই 20টা পোস্ট করতে দেয় না। যদি খুব পুরনো ফেসবুক আইডি হয় তাহলে 2-4টা পোস্ট করতে দেয়। আহ, ইদানিং কালে ফেসবুক খুবই কড়া হয়ে গেছে, এজন্য সেটা করতেই দেয় না। এজন্য আহ, আমরা সেই ফ্রি মার্কেটিংটা অ্যাভয়েডই করছি। আর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আহ, এই আমরা ফেসবুককে আমরা বললাম যে আমরা $10 দিয়ে আমরা 1 সপ্তাহ একটা প্রোডাক্ট আমরা আহ, ইয়ে করব, প্রমোশন করব, প্রমোট করব। বা ফেসবুক সেটাকে আমরা যেই অডিয়েন্স, আমরা যেই ধরনের লোকের কাছে পৌঁছতে চাই সেই ধরনের অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটাকে নিয়ে যাবে। অ্যাড বলতে প্রোডাক্ট অ্যাড বা সার্ভিস অ্যাড যাই বলি না কেন, সেটা সেইভাবে এই আমরা করতে পারি। তাহলে ফেসবুক সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং একটা আছে, ইউটিউব মার্কেটিং একটা আছে। তাহলে আহ, সবই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর একটা শাখা বলতে পারি। গুগল অ্যাডভার্টাইজিং, গুগলে আমরা অ্যাড করতে পারি। তাহলে এই তারপরে হচ্ছে এই ফেসবুক মার্কেটিং গেল। তারপরে হচ্ছে তারপরে চলে আসি আমরা গ্রাফিক্স ডিজাইনের উপর। হ্যাঁ, তাহলে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আমাদের করতে হবে ফটোশপের সমস্ত আহ, যে কোনো ধরনের কাজ করা। ফটোশপ, ফটোশপ দিয়ে আমরা বিভিন্ন ইমেজের এডিটিং করে থাকি। সেই এডিটিং এর কাজটা আমাদের খুব ভালো করে শিখতে হবে গ্রাফিক্স যদি আমরা করতে চাই। আর হচ্ছে যে যদি কোনো পেপার ওয়ার্ক, ব্রুশিওর, বিজনেস কার্ড, বিলবোর্ড, এগুলি আমরা করতে চাই তাহলে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করতে হবে। তাহলে আমাদের তাহলে গ্রাফিক্স ডিজাইন করতে গেলে আমাদেরকে এক হলো যে অ্যাডোব ফটোশপ শিখতে হবে, এবং তার পরবর্তীতে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ফটোশপের কাজের মধ্যে আম, ধরলাম যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে প্রচুর প্রোডাক্ট আপলোড করতে হয়। তাহলে সেই প্রোডাক্টগুলিকে আহ, আমরা সুন্দর ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললাম, কিন্তু যদি তার ব্যাকগ্রাউন্ডটা ঠিক সুন্দর না হয়, বা ছবিটা শার্প না হয়, আহ, বা লাইটিংটা ঠিক মতো না হয়, তাহলে আমরা সেটা সুন্দরভাবে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার নতুন ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে আহ, দেখা যায় কি যে ইমেজ ম্যানিপুলেশন বলে একটা জিনিস। ম্যানিপুলেশন হচ্ছে যে একটু রিয়েলিস্টিক করে তোলা আর কি, রিয়েলিস্টিক বা একটু আমি ম্যানিপুলেশনের একটা ছবি দেখাই। সেটা হচ্ছে, এই হচ্ছে একটা ম্যানিপুলেশন ছবি, যেটা বিভিন্ন এলিমেন্ট নিয়ে এসে আমি সুন্দর করে এটাকে উপস্থাপন করলাম আর কি। এখানে আহ, একেবারেই একটা কাপের মধ্যে একটা মরুভূমির মতো একটা আহ, অবস্থা ওইখানে তৈরি করা হয়েছে। আবার কাপের থেকে আহ, ধোঁয়া উঠছে, কফি বা চায়ের থেকে ধোঁয়া উঠছে ওইদিকে।
একটা আকাশ, টেবিলের মধ্যে কাপটা রাখা, এইভাবে বিভিন্ন এলিমেন্ট দিয়ে ম্যানিপুলেশন করা হয়। এই গেল। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। তারপরে আহ, একটা ছবি মডেলটা যা নিলাম, ধরলাম যে আমি একটা টি শার্টের ডিজাইন করলাম, কিন্তু আমি যে মডেলটা নিলাম মডেলের ফেসটা একটুখানি আহ, মানে স্পট আছে, ফেসের মধ্যে স্পট আছে, তাহলে আমরা স্পট রিমুভ করতে পারি। আহ, তারপরে আমি চাচ্ছি যে একটু ফেসটাকে স্মাইলি করে তোলা, তাহলে আহ, সেই মডেলের ছবি যখন তুললাম তখন সে একটু হাসি দিয়েছিল না, তাকে একটু স্মাইল, ফেসটাকে স্মাইলি করে দিলাম। এরকম অনেক অনেক ধরনের এই ফটোশপের মধ্যে আমরা এই কাজটা করতে পারি আর কি। তাহলে এ, এটা গেল ওয়েবসাইটের মধ্যে বা ই কমার্স সাইট বলতে যা বোঝায়। ই কমার্স সাইট হচ্ছে যে যেখানে অনেক অনেক প্রোডাক্ট আপলোড করা থাকে এবং সেখান থেকে অনলাইনে অনেকে অর্ডার করে আম, তারপরে জিনিসপত্র ক্রয় করে। এই আর একেবারেই যে আমরা যদি গ্রাফিক্সের কাজ বলি, তাহলে আমাদের একেবারেই আহ, বিভিন্ন ইমেজ ফরম্যাট সম্বন্ধে আমাদের জানতে হয়। তাহলে ইমেজ ফরম্যাটগুলি কোনটা কি অবস্থায় আমাদের ইউজ করতে হবে, সেই ফরম্যাটগুলি আমাদেরকে খুব ভালোভাবে জেনে, এবং দেখা গেল যে বায়ার আমাদের কাছে যেই ফরম্যাটটাই চাইলো সেই ফরম্যাট সম্বন্ধে যদি আমার ধারণা না থাকে বা আমি যদি না জানি, তাহলে আমি প্রথম অবস্থা থেকে তার প্রশ্নের উত্তরও দিতে পারবো না, প্লাস হলো যে সেই কাজটাও আমি ঠিকভাবে করতে পারবো না। তাহলে ইমেজ ফরম্যাটগুলির মধ্যে আছে টিআইএফ, তারপরে জিআইএফ, জেপিজি, পিএনজি, তারপরে ফটোশপের ফাইল তো পিএইচডি, ইলাস্ট্রেটরের ফাইল হলো এআই। তাহলে সেই ফাইল ফরম্যাট, গ্রাফিক্সের ফাইল ফরম্যাট সম্বন্ধেও আমাদের খুব ধারণা থাকতে হবে। আর একেবারেই ইলাস্ট্রেটারে আমরা যে কোনো ইমেজকে যত আমরা বড় করি না কেন, সেটা মানে তার রেজুলেশন, তার আহ, কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না, যতই বড় করি না কেন সেটা ফাটবে না আর বলা যায়। বাংলায় বললে বলতে পারি যে এটা ছবিটা ফাটবে না। তাহলে কিন্তু ফটোশপের আমি যদি খুব ভালো রেজলিউশনের ছবিতে কাজ না করি, তাহলে এক সময় এটা বড় করলে এটা ফেটে যায়। তাহলে সেই ফটোশপের ইমেজটাকে একেবারেই কি বলে যে পিক্সেল দিয়ে এটাকে নির্দিষ্ট করা হয়। পিক্সেল, এবং সেটাকে বলা হচ্ছে রেস্টার ইমেজ, যেটা একেবারেই আহ, ধরলাম যে আমাদের স্ক্রিনটা, যে মোবাইল যদি হয় তাহলে মোবাইলের স্ক্রিনটা একেবারেই 480 বাই 360 এরকম হতে পারে। আবার যদি আমি ট্যাবের মধ্যে ওপেন করি, তাহলে ট্যাবের ফুল স্ক্রিনে আমি হয়তোবা সেখানে 960 উইথ আর 700 এরকম একটা স্ক্রিন পাবো। তাহলে এই পিক্সেল বলতেছি। আর যদি আমি ডেস্কটপ বা ল্যাপটপে থাকি, এখন ল্যাপটপের স্ক্রিনগুলি ইউএসডি হয়ে গেছে। তাহলে ইউএসডি তে ল্যাপটপের যে রেজুলেশন এখন মোটামুটি 3000-এর উপরে পিক্সেল উইডথে থাকে, হাইটে এরকমই 1080-র মতো থাকে। আর ডেস্কটপ একদম লো রেজুলেশনের ডেস্কটপের মনিটর, যেগুলি এখন আমরা এলইডি মনিটর বলছি, সেই এলইডি মনিটরের রেজুলেশন
অন্ততপক্ষে 1080 বাই 960 এরকম। এটা শুধু এইচডি। হ্যাঁ। আর ফুল এইচডি বলতে আহ, আহ, এখন আমি যদি এই স্ক্রিনের রেজুলেশন দেখি, আমি স্ক্রিনটা আবারও শেয়ার করি। শেয়ার করে আমি এখান থেকে এখান থেকে আমি এটা এখানে রাইট মাউস দিলাম, ডিসপ্লে সেটিং। ডিসপ্লে সেটিং এ আমার এই ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1920 আর 1080। এটাকে এইচডি বলবো আর কি। হ্যাঁ, ফুল এইচডি বলা চলে আর কি। হ্যাঁ। কিন্তু ইদানিং কালে আমার আরো বেশি রেজুলেশনের মনিটরে চলে আসছে, যেটা আমার হ্যাঁ, ল্যাপটপ গুলিতে এখন ইউএইচডি, আলট্রা এইচডি এইগুলি থাকে আর কি। আম, তাহলে এই যে পিক্সেল বলছি, 1920 পিক্সেল আর 1080 পিক্সেল, তাহলে এই যদি এখন তো আমরা 64 বিটের কম্পিউটার ইউজ করতেছি, 64 বিটের। এখন বিটের হিসাব দিতে গেলে এটার আমার অঙ্ক করে দেখাতে হবে, তারপরে আমি একেবারে হ্যাঁ, তাহলে আমি একেবারেই খুব সহজভাবে বলি যে আহ, 1 ইঞ্চিতে 96 পিক্সেল, এই হিসাবটা। হুম। আহ, তাহলে আমার 1920 পিক্সেল বলছি, তাহলে 1920 পিক্সেল ডিভাইডেড বাই, যদি আমি 1920 ডিভাইডেড বাই 96 ইকুয়াল টু 20 ইঞ্চি। হ্যাঁ। তাহলে একেবারেই আহ, এটা 20 ইঞ্চি বলছি, কিন্তু আসলে আমার এই মনিটরটা 19 ইঞ্চি। তা 19 ইঞ্চি 20 ইঞ্চি এরকমই একটা হিসাব আর কি। আম, আর 1080, 1080 ডিভাইডেড বাই 96, তাহলে ওই দিক দিয়ে হলো আমার হাইটে হলো 12, 11, 12 এরকম। তাহলে এই পিক্সেলের হিসাব টোটালি, আমি যখন ফটোশপের একটা ইমেজ নিব, তখন যত বেশি পিক্সেলের উইথ হাইট নিব, তত রেজুলেশন তার ভালো হবে। হ্যাঁ। এই তাহলে এই গেল আমার গ্রাফিক্সের কাজ। মোটামুটি একটুখানি ভাষা ভাষা একটা আহ, ধারণা তোমাকে দিলাম আর কি। কিন্তু কথা হচ্ছে যে আহ, এটা যদি আরো ভিতরে আমরা যাই, তাহলে ওইভাবে সুন্দর করে আমরা ফটোশপের ভিতরে আরো আরো যেসব কাজ আছে সেগুলি আমরা ওইভাবে আলোচনা করতে পারবো। তারপরেও আমি খুব অল্পর মধ্যে আহ, তোমাকে বোঝালাম আর এই। আর ইলাস্ট্রেটরে তো বললামই যে যদি আমরা কোনো পাবলিকেশনের কাজ করতে যাই, পাবলিকেশনের কাজ বলতে একেবারেই আমরা বিজনেস কার্ড তৈরি করব, লোগো তৈরি করব। ধরলাম যে একটা লোগো তৈরি করছি, কিন্তু সেই লোগোটা আমি একটা আহ, তার বিজনেস প্যাডের মধ্যে ইউজ করব, আবার বিজনেস কার্ডের মধ্যে ছোট করে ইউজ করব। তাই এখন এটা যদি আমি ভেক্টর ইমেজ তৈরি করি, ভেক্টর ইমেজটাই হচ্ছে যে একেবারেই আমি যত বড় করি না কেন এটা ফাটবে না, আবার ছোট করলেও সেটা আহ, একই রকমই দেখা যাবে। তাহলে সেই ভেক্টর ইমেজটা তৈরি করে আমাদের ইলাস অ্যাডোবি ইলাস্ট্রেটর। তাহলে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা সমস্ত পাবলিকেশনের কাজ করব। লোগো ডিজাইন, ব্রুশিওর ডিজাইন, ব্যানার ডিজাইন, সমস্ত কিছুই করা হয়। ফটোশপে আমি ব্যানার তৈরি করতে পারি যদি এটার মধ্যে, আহ, এবং এটাও করতে পারি যে আমি
ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সমন্বয়ে একটা কিছু করলাম। হ্যাঁ, ফটোশপে আমি এটাকে আহ, খুব সুন্দর একটা ফরম্যাট দাঁড় করালাম। ফরম্যাট দাঁড় করানোর পরে সেটা আমি যখন ইলাস্ট্রেটরে নিয়ে গেলাম, সেখানে টেক্সটের ফরম্যাটটা আমি খুব সুন্দর করে দিতে পারি। সেখানে টেক্সটের বিভিন্ন কালার গ্রেডিং করতে পারি, আহ, বিভিন্ন ফরম্যাটে সাজাতে পারি। এগুলি ইলাস্ট্রেটরের কাজ। এই, তাহলে গ্রাফিক ডিজাইনের কথা শেষ করি। গ্রাফিক ডিজাইনের কথা শেষ করে এখন চলে আসি যে ডিজিটাল মার্কেটিং এর আর কি কাজ হতে পারে। ডিজিটাল মার্কেটিং এর কাজের মধ্যে একেবারে এর আগের দিনও বলছিলাম যে ডাটা এন্ট্রিটা একেবারেই খুব আদি কাজ। যে এই ডাটা এন্ট্রি দিয়েই আমাদের টোটাল ফ্রিল্যান্সিং এর কাজটা প্রথমে শুরু হয়েছে। তাহলে ডাটা এন্ট্রি যদি বলি, তাহলে এটা কিন্তু একটা বিরাট বিষয়। এই এখন একটা কোম্পানি বলল যে একটা চায়নার কোম্পানি বলল আমাকে যে আমেরিকার কোনো একটা স্টেটে আমি আমার প্রোডাক্টটা আমি সেল করব, সেইখান থেকে তুমি ডাটা কালেক্ট করে দাও যে সেই স্টেটে আমার প্রোডাক্টটা কতটুকু যাবে। ওই স্টেটের মধ্যে আর যা যা কোম্পানি আছে তাদের এই প্রোডাক্ট, একই জাতীয় প্রোডাক্টের রেটটা কি, এবং আমার রেট সেটার সাথে কম্পেয়ার করলে কতটুকু যাবে, বা সেটা কনজাম্পশন কিরকম, মানে উপযোগিতা বলি বা চাহিদা বলি, আহ, সমস্ত কিছুই সে জানতে চাচ্ছে। তার মানে কি, তার মার্কেট অ্যানালিসিস। তাহলে মার্কেট অ্যানালিসিস এটা একেবারেই ডাটা এন্ট্রির একটা বিষয়। এখন আহ, দুনিয়াটা তো ওয়েব দিয়ে চলে এখন। এখন ওয়েব রিসার্চ একটা ব্যাপার আছে। হ্যাঁ, আহ, তাহলে ওয়েব রিসার্চ বলতে কি, যে একই ধরনের প্রোডাক্ট আমি চাচ্ছি যে আমি ওয়েবসাইটে যদি এটা প্রমোট করি, তাহলে এই আমার প্রোডাক্টটা ওয়েবসাইটের কোনো একটা পেজে কেউ একজন দেখবে, এবং সে অন্য একটা ওয়েবসাইটের সাথে এখানে কম্পেয়ার করার ব্যবস্থা থাকে। তাহলে এই আমার প্রোডাক্টের প্রাইস স্পেসিফিকেশন এবং আরেকটা কোম্পানির প্রাইস স্পেসিফিকেশন, এগুলি কম্পেয়ার করে একটা অ্যানালিসিস দাঁড় করানো, সেটা ওয়েব রিসার্চ বলছে। হ্যাঁ, তাহলে ওয়েব রিসার্চের মধ্যে একেবারেই আমি লিড জেনারেশন একটা কথা বলতে পারি। লিডটা হচ্ছে যে আমি আহ, আমার প্রোডাক্টটাকে একেবারেই, যে আমার প্রোডাক্টটা কিনবে তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তারপরে সমস্ত ফিজিক্যাল অ্যাড্রেস, সমস্ত কিছু জোগাড় করে আমার ক্লায়েন্টকে বা বায়ারকে আমি দিয়ে দিলাম। সেটা হলো লিড জেনারেশন। এখন লিড জেনারেশন কথাটা আসলেই আহ, আমি কিন্তু এখন চলে গেলাম ডাটা এন্ট্রি। আবারও বলছে যে এটা ডাটা এন্ট্রি ভাগ করে নিচ্ছি। এখন লিড কালেক্ট করলাম। লিড কালেক্ট করার পরে সেই লিডটাতে আমি আহ, যে ইমেলটা কালেক্ট করলাম, বাইরের প্রোডাক্টটা সেই ইমেলে পোস্ট করলাম, ইমেল মার্কেটিং। যদি ফোন নাম্বার পাই, তাহলে সেখানে ফোনে আমরা এসএমএস মার্কেটিং করতে পারি। এটা এই এই তাহলে ধরে নিলাম যে ডাটা এন্ট্রি এইটুকু। হ্যাঁ, তারপরে আবারও ডিজিটাল মার্কেটিং এর এখানে চলে যাবো। ডিজিটাল মার্কেটিং এর এখানে আহ, এখন আমার আমি প্রোডাক্ট কোন একটা সাইট আছে, যে সাইটের মধ্যে তারা আহ, ইয়ে করে, যে এটাকে বলে ক্লাসিফাইড সাইট। ক্লাসিফাইড সাইটের মধ্যে পোস্ট করা। তাহলে আমি একটা প্রোডাক্ট এসব ক্লাসিফাইড সাইটের মধ্যে পোস্ট করলাম, সেখান থেকে বায়ারের জন্য বায়ারের প্রোডাক্টটা পোস্ট করে দিলাম।
তার প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, তারপরে প্রোডাক্টের ছবি, এবং বিভিন্ন ক্লাসিফাইড সাইটের মধ্যে বিভিন্ন রেজুলেশনের ছবি অ্যালাউ করে। কোনোটার মধ্যে 3টা ছবি দেওয়া যায়, কোনোটার মধ্যে অনেক বেশি ছবি দেওয়া যায়। এগুলি বিবেচনা করে আমরা ক্লাসিফাইড পোস্টিং করতে পারি। এই আহ, তাহলে আমরা এই ডিজিটাল মার্কেটিং এর এই বিষয়গুলি একটু দেখলাম। তারপরে আসি যে আরেকটা কাজ হচ্ছে একেবারেই ওয়েব ডেভেলপমেন্ট। এখন ওয়েব ডেভেলপমেন্ট বলতে একেবারেই আহ, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করি। আহ, কিন্তু ইদানিং কালের কিছু কাস্টমাইজ ওয়েবসাইট মানে ডেভেলপার আছে। এই ডেভেলপাররা আমাদেরকে তাদের একদম প্রি ডিফাইন্ড একটা থিম দিয়ে দিল, এবং অনেক সময় আহ, দেখা যায় যে এই থিমটা কিনেও নিতে হয়। এবং থিম শুধু না, আমাদেরকে যদি প্রোগ্রামিং এর উপরে যদি খুব ভালো জ্ঞান না থাকে, তাহলে সেই কাস্টমাইজেশনটাও খুব ভালোভাবে হবে না। তাহলে সেই ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে গেলে একেবারে প্রাথমিক যে জিনিসটা সেটা হলো যে আমাদেরকে এইচটিএমএলটা জানতে হবে। নোট করে নাও যে ওয়েব ডেভেলপমেন্ট, প্রথমে হেডিং দাও যে ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে যে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আমাকে প্রথমেই এইচটিএমএল শিখতে হবে, তারপরে শিখতে হবে সিএসএস, তারপরে হলো যে জাভাস্ক্রিপ্ট, আহ, তারপরে হচ্ছে যে আমাদের ডেভেলপার হিসাবে খুব জনপ্রিয় ডেভেলপার হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাহলে ওয়ার্ডপ্রেস আমাদেরকে যেই থিম কাস্টমাইজেশনের জন্য যেই প্ল্যাটফর্মটা দিল, সেই প্ল্যাটফর্মে আমরা তারা কিছু ফ্রি সাইটও করতে দেয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো একটা হোস্টিং কোম্পানি থেকে তাদের সার্ভারে একটা নির্দিষ্ট স্পেস নিয়ে আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটটাকে না দিব, বা আমরা একেবারেই বলতে পারি যে ডাব্লিউ তে যদি আমরা না যাই, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আমরা যদি না যাই, আমাদের ওয়েবসাইটকে না দেই, তাহলে সেই এটা কেউ দেখবে না। হ্যাঁ, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজ করলাম। এরকম আরেকটা ডেভেলপার আছে, সেটা হলো উইক্স। হ্যাঁ, তাহলে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আহ, যে ওয়ার্ডপ্রেস, সেটা আবার আমেরিকার লোকজন খুব ভালো বুঝে, চেনে। কিন্তু ইউরোপের এরা ওয়ার্ডপ্রেসকে তেমন চেনে না। ইউরোপে চলে উইক্স। এখন এরকমই ডেভেলপার, অসংখ্য ডেভেলপার আছে। তাহলে সেই আমরা যদি ইন্টারনেটে সার্চ দিই যে টপ 10 ডেভেলপার আমাকে দেখাও, তাহলে এরকম আমরা দেখতে পারবো অনেক অনেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার আছে। তাহলে মোটামুটি ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের একেবারে এইচটিএমএল, সিএসএস এবং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমি জাভাস্ক্রিপ্টের কথা বলছি, আর একদম থিম কাস্টমাইজেশন করতে গেলে এখন থিমটা কাস্টমাইজ করতে গেলেও 2-3 পন্থায় আমাদের কাস্টমাইজ করা যায়। একটা হলো যে আমরা একেবারে এইচটিএমএল কোডিং করেও করতে পারি, সিএসএস কোডিং করেও করতে পারি। তারপরে হচ্ছে যে পিএইচপি দিয়ে করা যাবে। আহ, এরকম অনেক অনেক এডিট এডিটিং মেথড আছে আর কি। যে
ওয়ার্ডপ্রেস বা উইক্স এর সাইটগুলোকে কাস্টমাইজ করার। তাহলে গেল এটা ওয়েব ডেভেলপমেন্ট। এখন ওয়েবটা তৈরি করলাম, কিন্তু এখন সেটাকে আমরা যদি কোনো একটা সার্চ ইঞ্জিনে যদি টপে নিয়ে না আসতে পারি, তাহলে কেউই দেখবেন। আমরা যখন গুগল সার্চ ইঞ্জিন, গুগলে যখন সার্চ দেই, তাহলে সার্চ ইঞ্জিনেরটা ওপেন হয়, সার্চ ইঞ্জিন ওপেন হয়ে তারপরে সেখানে একদম দেখা যায় যে ফ্র্যাকশন অফ সেকেন্ড হাজার হাজার রেজাল্ট দিয়ে দিল, কিন্তু প্রথম পেজ বা দ্বিতীয় পেজ পর্যন্ত আমরা দেখি, তারপরে আর বাকি কোনো পেজই আমরা দেখি। তাহলে আমি যদি আমি ওয়েবসাইট বানালাম এবং সেই ওয়েবসাইটটাকে যদি প্রথম পেজের কোনো একটা জায়গায় যদি একদম টপে নিয়ে আসতে পারি, তাহলে তো খুব সবাই দেখবে। কিন্তু এই যে টপে নিয়ে আসার কাজটা, তা আমাদের করতে হয় খুব ভালো একটা কিওয়ার্ড সেট করার মাধ্যমে। সেটা কিওয়ার্ডটা সেট করা আহ, দুই উপায়ে হয়। একটা হলো অনলাইন মেথড, আরেকটা হলো অফলাইন মেথড। অনলাইন মেথড হচ্ছে যে আমি যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা বা কোনো একটা ডেভেলপার ওয়েবসাইট তৈরি করলাম, বা নিজের মতো করে আমি প্রোগ্রামিং দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি করলাম, সেখানে যে বিভিন্ন টাইটেল, ডেসক্রিপশন, ইমেজটা, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা এই যে কিওয়ার্ডস, একটা সুন্দর একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা দিয়ে সবাই সার্চ করতে পারে, আহ, সেই ওয়েবসাইটের ভিতরে আমরা যেই কিওয়ার্ড সেটিংটা করব, সেটাকে আমরা বলছি অনলাইন মেথড। আর অফলাইন মেথডটা হচ্ছে যে আহ, এটাকে আমরা বলতেছি যে লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং সেটা এই আহ, যে এরকম বিভিন্ন আর্টিকেল সাইট আছে, ফোরাম সাইট আছে, ব্লগ সাইট আছে, যেগুলি শুধুমাত্র আমাকে সেই জায়গায় পোস্ট করার পরে আমি এক আমার ওয়েবসাইটটাকে সেইখানে পোস্ট করলাম, আমার লিংক দিয়ে, আমার ওয়েবসাইটে www.কোলন// http://www.আমার ওয়েবসাইট.com এরকম দিয়ে এবং সেইখানে সেই আহ, আহ, ধরলাম যে আমি আর্টিকেল পোস্ট করছি, সেই আর্টিকেল একটা লিখতে হবে। এখন আর্টিকেলটা হবে আমার ওয়েবসাইটের যেই বিষয় তার উপর একটা আর্টিকেল হলো। সেই আর্টিকেলের ভিতরে সুন্দর করে বিভিন্ন কিওয়ার্ড সেট করে সেখানে মেইন কিওয়ার্ড থাকবে, তার সাব মানে তার অ্যাসোসিয়েট আরো কিওয়ার্ড থাকবে। সেই সমস্ত কিওয়ার্ড সেট করে আর্টিকেল লিখলাম। সেই আর্টিকেলটা আর্টিকেল সাইট বলে কিছু আছে, সেখানে আমি পোস্ট করলাম এবং তারা আমাকে একটা ব্যাক লিংক দেবে। তাহলে এই ব্যাক লিংক যত আমি নিতে পারবো, তত আমার এই ওয়েবসাইটটা উপরে উঠে আসবে। তাহলে আমি এই যে কিওয়ার্ডের কথা বলছি, কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড, হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, এইগুলি। হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হচ্ছে যে তুমি এগুলি নোট করে নিতে পারো, যে কিওয়ার্ড এই হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হচ্ছে যে আহ, আমি গুগলে যদি সার্চ দেই, আমি স্ক্রিনটা শেয়ার করি, আমি আহ, এখানে আসি, একটা নতুন ট্যাব নিই। আম, এখান থেকে আহ, এইখানে আমি, এটা আমার গুগল সার্চ। গুগল সার্চের মধ্যে আমি দিলাম বেস্ট আইটি ফার্ম ইন, আচ্ছা, এখন যেটা হচ্ছে যে
আমার এটা লোকেশন ডিটেক্ট করে ফেলছে বলেই কিন্তু প্রথমে এই সাজেশনটা দিচ্ছি। তাহলে আমি যদি বলি বেস্ট আইটি ফার্ম ইন বাংলাদেশ, তাহলে এখানে এই এখানে ওই যে আহ, প্রথমে স্পন্সর্ড কিছু থাকে, মানে যেগুলি গুগল অ্যাডস করা থাকে সেইগুলি থাকে, পেইড অ্যাড করা থাকে, কিন্তু এখানে কোনোটাই পেইড অ্যাড করা না। কিন্তু আমার এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য একটা এক্সটেনশন, গুগল ক্রোমে বিভিন্ন এক্সটেনশন পাওয়া যায় যেগুলি দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তাহলে আমি যখন এই বেস্ট আইটি ফার্ম ইন বাংলাদেশ লিখলাম, তখন সে এই আমার এই কিওয়ার্ড সার্ফার এরা আরো সাজেশন দিচ্ছে যে এইগুলি দিয়ে সার্চ করে 20%, এইগুলি আহ, বাংলাদেশ সফটওয়্যার কোম্পানি 18%, সফটওয়্যার কোম্পানি। এইটা হলো কিওয়ার্ড রিসার্চের ব্যাপার, হ্যাঁ। কিন্তু আমি দেখাচ্ছি যে আমি যখন সার্চ করলাম তো অ্যাবাউট এটা কত, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 3,61,00,000 রেজাল্ট চলে আসলো 0.56 সেকেন্ডের মধ্যে। এই অ্যামাউন্টটা লেখো যে 3,61,00,000 এই মানে সে রেজাল্ট দিল, বেস্ট আইটি ফার্ম ইন বাংলাদেশ। হ্যাঁ, তাহলে এটার ভলিউমটা হলো এইটা। হুম। তাহলে আহ, আমি দিলাম বেস্ট আইটি ফার্ম ইন মিরপুর। মিরপুর, ঢাকা। তাহলে এইখানে কি আসলো? মাত্র একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 2,92,000 রেজাল্ট আসলো। তার মানে কি? এটা লো কম্পিটিটিভ। হ্যাঁ। এই এখন আমি তোমাকে এই কিওয়ার্ড অ্যানালিসিস সম্বন্ধে বলছি না, কিন্তু এইখানে দেখো যে মান্থলি এটা ট্রাফিক কত। হ্যাঁ, যে এই এই ওয়েবসাইটটাতে মান্থলি ট্রাফিক হচ্ছে 4,314। তারপরে এইখানে মেটা টেক্সট বা কিওয়ার্ড, এগুলি নট অ্যাপ্লিকেবল, মানে এরা এই কিওয়ার্ড সেট করে নাই, এরা মেটা টেক্সট মানে ডেসক্রিপশন সেট করে নাই। বোঝাই যাচ্ছে, কারণ মেটা টেক্সট এইখানেই দেখা যায়, হ্যাঁ, নিচেই দেখা যায়। এখন আমি আসি যে এইখানে কেউ মেটা টেক্সট দিল কিনা দেখি। ম্যাক্সিমামই ম্যাটার, এটার মধ্যে দেখো যে 105, 105 ক্যারেক্টারের ওয়ার্ডের একটা ডেসক্রিপশন আছে। হ্যাঁ, আর তার মান্থলি ট্রাফিক অনেক অনেক। হ্যাঁ, এটা অবশ্যই ফেসবুক, এটা আমি সরি, এটা তো দেখার দরকার ছিল না, এটা ফেসবুকের। হ্যাঁ, তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে এটা অবশ্যই বেশি বেশি হবেই। হ্যাঁ, এই তাহলে টোটালি আমি লো কম্পিটিটিভ কিওয়ার্ড বা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, এই যা কিছুই করি না কেন, আমি যখন লিঙ্ক বিল্ডিং করব তখন এগুলি জেনে শুনে যে আমি কোন কিওয়ার্ডটা ইউজ করলে, যদি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হয় তাহলে আমাকে অনেক বেশি লিঙ্ক বিল্ডিং করতে হবে। এবং লিঙ্ক বিল্ডিং সাইটগুলির নাম লিখে রাখো, আহ, যে এটা হলো অফ পেজ এসইও বলতেছি, অফ পেজ এসইও। হ্যাঁ, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আমরা শুরু করলাম কি, যে ওয়েবসাইটটা তৈরি করলাম, কিন্তু সেটাকে যদি আমরা গুগলে বা বিং এ বা কোনো একটা সার্চ ইঞ্জিনে, ইয়াহু সার্চ, এগুলিতে যদি টপে নিয়ে আসতে হয়, তাহলে এক হলো যে প্রথমে আমার ওয়েবসাইটের ভিতরে এটাকে কিওয়ার্ড সেটিং করতে হবে, ডেসক্রিপশন সেটিং করতে হবে। তাহলে সেটাকে আমরা বলতেছি
অন পেজ এসিও, যেটা ওয়েবসাইটের ভিতরে করতে হবে, সেটা অন পেজ এসিও। তাহলে অন পেজ এসিওর মধ্যে আহ, ভিতরে যা যা কাজ করতে হয়, যে টাইটেলে ইয়ে দিতে হয়, কিওয়ার্ড দিতে হয়, এবং 5টা কিওয়ার্ড, অন্ততপক্ষে 5টা কিওয়ার্ড সেট করতে হয়। ডেসক্রিপশনের এসইও করতে হয়, ডেসক্রিপশন, সেটাকে মেটা টেক্সট বলতেছি। তারপরে ইমেজের মধ্যে ইমেজ এসইও করতে হয়। হ্যাঁ। কিওয়ার্ডটা যে হুম। কিওয়ার্ডটা মানে যে বিষয়ে সার্চ দিব ওই রিলেটেড কোন একটা ওয়ার্ড থাকতে হবে, তাই তো? হ্যাঁ, এখন কিওয়ার্ড হচ্ছে যে আমরা বা সাধারণ লোক কি লিখে সার্চ হুম। করে। তাহলে কিওয়ার্ড 2 শব্দেরও হতে পারে। হ্যাঁ, যে আহ, উম, একেবারেই হু ইজ রবীন্দ্রনাথ। হ্যাঁ, তাহলে দুই, হু ইজ। হ্যাঁ, তাহলে সেটাও একটা কিওয়ার্ড। হ্যাঁ। আর আহ, এখন মানুষ কি কি সার্চ করে। ধরলাম যে সে কোন একটা মেডিকেল কলেজ হসপিটাল খুঁজতেছে, তাহলে সে বলবে যে আহ, আহ, বেস্ট মেডিকেল। হ্যাঁ, পপুলার মেডিকেল কলেজ, বা গভর্নমেন্ট প্রাইভেট মেডিকেল কলেজ ইন মাই লোকালিটি। হ্যাঁ, বা ইন বাংলাদেশ, ইন লস এঞ্জেলস। হ্যাঁ, এরকম আর কি। তাহলে 3-4টা শব্দের সমন্বয়ে, এবং যেটা আহ, খুব বেশি লোক সার্চ করে, সেই কিওয়ার্ড গুলি দিয়ে আমরা আহ, এই কাজগুলি করব। বুঝতে পেরেছো কিওয়ার্ডটা কি? তাহলে সেই কিওয়ার্ডটাই বলছি যে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হলে আমাকে বেশি খাটতে হবে। লো কম্পিটিটিভ কিওয়ার্ড হলে আমাদের খুব অল্প আহ, খাটনিতেই আমাদের ওয়েব পেজটা, ওয়েবসাইটটা উপরে চলে আসে। এখন আহ, যদি আমি কিওয়ার্ড দিলাম যে বেস্ট ফ্যাশন হাউস ইন একেবারে পাইকপাড়া, তাহলে একেবারে লো কম্পিটিটিভ হবে। পাইকপাড়ার মধ্যে আর কয়টা এই এই ধরনের ওয়েবসাইটই আছে, বা আহ, একদম মিরপুর বললে আরেকটু ওয়াইড রেঞ্জে যাবে, এবং কম্পিটিটিভ বাড়বে। আহ, যদি টোটাল ঢাকা বলি, চিটাগাং বলি, তাহলে আরেকটু বাড়বে। পুরো বাংলাদেশ বলে আরো বাড়বে। রেঞ্জ হ্যাঁ, বাড়বে। রেঞ্জ বাড়বে। হ্যাঁ, তাহলে এই লো কম্পিটিটিভ কিওয়ার্ড, হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, এগুলি চিন্তা ভাবনা করেই আমাদেরকে আহ, এই কাজটা করতে হয়। তাহলে অফ পেজ এসইওর মধ্যে হচ্ছে যে ব্লগ পোস্ট করতে হয়। আহ, লেখো যে হ্যাঁ, অফ পেজ এসইও লিঙ্ক বিল্ডিং, ব্র্যাকেটে লিখে রাখো লিঙ্ক বিল্ডিং। তাহলে লিঙ্ক বিল্ডিং আমরা করি, ব্লগ পোস্টিং করি, ফোরাম পোস্টিং করি, ফোরাম, আর্টিকেল পোস্ট, তারপরে কমেন্টিং, ডিরেক্টরি পোস্ট, ডিরেক্টরি পোস্ট, তারপরে হচ্ছে গেস্ট পোস্ট। কম্পারিজিং এর যেটা একটা জিনিস থাকে কিছু ওয়েবসাইটে, ওটাও কি ওটার মধ্যে অ্যাডেড? কম্পেয়ার করা যায় কোন একটা হ্যাঁ, হ্যাঁ, প্রোডাক্টের মধ্যে দুইটা একসাথে সিলেক্ট হ্যাঁ, করে হ্যাঁ, তারপর দুইটার হ্যাঁ, মধ্যে হ্যাঁ, কম্পারিজন। হ্যাঁ, ওটাও তো এরকমই নাকি? হ্যাঁ, এরকম। আম, আমি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলাম। চ্যাট কি টোটালি ফ্রি? এটা আমি ইউজ করছি 3.5। হ্যাঁ, কিন্তু আম, ইদানিং শুনলাম যে চ্যাট জিপিটি 4 নাকি ফ্রি হয়ে গেছে, কিন্তু আমারটা আপগ্রেড করিনি। হুম, এখানে আপগ্রেডের অপশন আছে। আম, তাহলে আমি সাইটস ডু উই হ্যাভ টু পোস্ট, তাহলে আমি এখানে প্রশ্ন করলাম যে আমরা কি কত ধরনের করতে পারি।
না, আমি এখানে চ্যাট জিপিটিতে যদি আমি মানে সঠিক কোশ্চেনটা না করতে পারি, তাহলে কিন্তু প্রথমে ওইভাবে চাকরি নেই। আনসার হয় না। আহ, তাহলে গেস্ট পোস্টিং, ওয়েব ডিরেক্টরিজ, সোশ্যাল মিডিয়া পোস্ট, ফোরাম পোস্ট, ব্লগ পোস্ট, রিসোর্স পেজ, এর আরো আরো এরকম আছে আর কি। হ্যাঁ, তাহলে এই আহ, মোটামুটি আমি যে কয়টা বললাম, এই কয়টাই লিঙ্ক বিল্ডিং এর জন্য কাজে দেয় আর কি। হ্যাঁ, তাহলে এই এখন আমি যতই লিঙ্ক বিল্ডিং করি না কেন আর যতই কিওয়ার্ড সেট করি না কেন, কিন্তু এই যে এ, আমার ওয়েবসাইটটা যে গুগলে সার্চের মধ্যে আসবে, সেটার জন্য গুগলে আমাকে রেজিস্ট্রেশন করতে হয়। সেইটাও কিন্তু আমার এসইওর একটা অংশ। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশনের একটা অংশ হচ্ছে গুগল ইন্ডেক্সিং করা, যে আমার ওয়েবসাইটটাকে গুগলে বলা যে তোমার এখানে আমাকে শো কর। হ্যাঁ, তাহলে সেটা গুগল কনসোল বলে একটা জায়গা আছে। গুগল কনসোলে আমাদেরকে আমার ওয়েবসাইটটাকে রেজিস্ট্রেশন করতে হয়, বা ইন্ডেক্সিং বলে এটাকে, গুগল ইন্ডেক্সিং করতে হয়। তাহলে আরো আরো বিষয় এসইওর সাথে রিলেটেড। এখন সমস্ত তোমাকে আমি একটু উপর দিয়েই ধারণা দিচ্ছি, এবং তোমার ইন্টারেস্টের উপরে নির্ভর করবে আমি আসলে কোন বিষয়টা তোমাকে একদম টোটালি আগাবো আর কি। তাহলে তুমি বলো যে আহ, তুমি কোন বিষয়ের উপরে ইন্টারেস্টেড সেটা বলো। ডিজিটাল মার্কেটিং তো করতে হবে। হ্যাঁ। অ্যাজ ফর আমি যেহেতু গ্রাফিক ডিজাইনিং করবো, হুম হুম। ডিজিটাল মার্কেটিং আমার শিখতেই হবে। হ্যাঁ তারপরে হয়তো গ্রাফিক ডিজাইনের ব্যাপার শিখতে হবে। হ্যাঁ এটার উপরই। হ্যাঁ। না, এখন আমি যদি বলি যে এখন থেকে আমি শুরু করতে চাচ্ছি, তাহলে কোন বিষয়টা তুমি মানে প্রাধান্য দেবে বেশি, তাহলে সেইটা নিয়েই আমি পরবর্তীতে আগাবো। এই গ্রাফিক ডিজাইনের কাজটা শিখতে আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমরা কাজ শুরু করব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করি। আহ ভালো থাকো, হ্যাঁ।